হ্যালো এভরিওয়ান। বাংলাদেশ থেকে যারা এবারের কমনওয়েলথ স্কলারশিপে মাস্টার্স এবং পিএইচডির জন্য ইউজিসির মাধ্যমে আবেদন করেছেন, তাদের ভাইবার শর্টলিস্টের তালিকা প্রকাশিত হয়েছে। আপনারা যারা শর্টলিস্টেড হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভকামনা। আমি গত সেশনের কমনওয়েলথ স্কলারশিপে পিএইচডি স্কলারশিপ পেয়েছিলাম এই একই প্রক্রিয়ায়, এবং আমার অভিজ্ঞতা থেকে ভাইবার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে সে সম্পর্কে আমি কিছু বলছি। তবে তার আগে বলে রাখি, প্রত্যেকেরই ভাইবার এক্সপিরিয়েন্স ভিন্ন। সুতরাং আমার এই কথাটাই বা আমার এই পরামর্শই যে আপনার জন্য উপযোগী হবে সেটা নাও হতে পারে। প্রত্যেকে নিজ নিজ বিবেচনা অনুসারে প্রস্তুতি নিয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আগামী 23 এবং 24শে অক্টোবর ইউজিসিতে এই ভাইবার জন্য ডেকেছে। তো প্রথমেই আপনাকে ভাইবার জন্য কি কি নিতে হবে সে সম্পর্কে হয়তো একটা নির্দেশনা আসবে। তারপরও যেটা গতবার হয়েছিল, আপনারা আবেদনের সময় যে সকল কাগজ জমা দিয়েছিলেন তার সবগুলোরই সত্যায়িত কপি নিয়ে যাবেন। এছাড়াও আপনার যদি আইএলস দেওয়া থাকে তাহলে আইএলসের কপিটা নিয়ে যাবেন। আপনার যদি কোনো ইউনিভার্সিটি অফার লেটার থাকে, এমনকি যদি কোনো ইমেল কমিউনিকেশনও থাকে সেটাও কাজে লাগতে পারে, সেটা আপনারা নিয়ে যাবেন। এর বাইরে আপনার যদি কোনো পাবলিকেশন থাকে বা কোনো বই থাকে বা কোনো থিসিস থাকে, সেগুলোর কপি বা অ্যাবস্ট্রাক্ট আপনারা নিয়ে যেতে পারেন। তো ভাইবার দিয়ে যেটা হয়, ওখানে অনেকগুলো বোর্ড থাকে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভিন্ন সাবজেক্ট হেডিংয়ে এই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে। তো সাবজেক্টগুলোর জন্য বিভিন্ন বোর্ড থাকে, একাধিক বোর্ড থাকে। তো আমার ক্ষেত্রে আমি যেহেতু মেডিকেল সায়েন্স রিলেটেড সাবজেক্ট চুজ করেছিলাম, তাই আমারটা মেডিকেল বোর্ডে হয়েছিল, এবং সেখানে প্রথিতযশা এই সাবজেক্ট রিলেটেড যারা বিশেষজ্ঞ আছেন, আমার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেখানে ছিলেন, এবং ওই বোর্ডে একজন ইউজিসি সদস্য সেখানে সভাপতি হিসেবে থাকেন ভাইবা বোর্ডে। সাধারণত ভাইবা 10 থেকে 15 মিনিট পর্যন্ত হতে পারে। ভাইবাতে অনেকের প্রশ্ন থাকে যে বাংলায় হয় না ইংরেজিতে হয়। এটা আসলে এক ধরনের জেনেরিক ভাইবা। পরিস্থিতি বিবেচনায় তারা আপনাকে বাংলাতেও জিজ্ঞেস করতে পারে বা ইংরেজিতেও জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে ওনারা যেভাবে যেটা শুনতে চান সেভাবে উত্তর দেওয়াটাই ভালো। আগেই বলেছি যে এটা এক ধরনের জেনেরিক ভাইবা। সুতরাং আপনি কেন কমনওয়েলথ স্কলারশিপ পাওয়ার উপযুক্ত, কিংবা ওনারা আসলে জানতে চান যে আপনাকে যেহেতু নমিনেট করা হবে, আপনি নমিনেশনের পরে মূল অ্যাপ্লিকেশনে আপনার চূড়ান্ত সিলেকশন হওয়ার সম্ভাবনা কতটুকু। তো সেই হিসাবে আপনি আসলে নিজেকে এক ধরনের উপস্থাপন করতে হবে যে আপনি কেন এই স্কলারশিপটির জন্য আসলে উপযুক্ত, এবং সেক্ষেত্রে এটি প্রমাণের ক্ষেত্রে আপনি দেখাতে পারেন যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কেমন, এবং আপনি দেখাতে পারেন যে আপনি বাংলাদেশে কী কাজ করতে চান, এবং আপনার এই সাবজেক্টটি বা আপনার এই পড়াশোনা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কী ধরনের কাজে লাগবে। এই ধরনের নানা পরিকল্পনার কথা জানাতে পারেন। তারপরও ওখানে যারা ভাইবা বোর্ডে থাকেন তারাও আপনাকে হয়তো এই ধরনের প্রশ্ন করতে পারে যে আপনার এই সাবজেক্টটি কী কাজে লাগবে, অথবা আপনি পড়ে এসে বাংলাদেশের জন্য কীভাবে আসলে আপনার এই জ্ঞানটি প্রয়োগ করবেন। কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে কমনওয়েলথ স্কলারশিপ কিন্তু আসলে এক ধরনের লিডারশিপ তৈরি করার জন্য তারা এই স্কলারশিপটি দেয়। অর্থাৎ আপনি লো মিডল ইনকাম কান্ট্রি থেকে ইংল্যান্ডে যে একটা বা ইউকেতে যে একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে পড়াশোনা করবেন এই জন্য যে আপনি আপনার দেশে ফিরে যেয়ে আপনার সংশ্লিষ্ট ফিল্ডে আপনার জ্ঞানটাকে কাজে লাগাবেন। আপনি নেতৃত্ব তৈরি নেতৃত্বের পথে আপনি আগাবেন। সেই জিনিসটাই আপনাকে এখানে হয়তো বলার প্রয়োজন হতে পারে। যেমন আমার ক্ষেত্রে, আমি যেহেতু মেডিকেল সায়েন্সের একটি সাবজেক্টে দিয়েছিলাম, আমার ক্ষেত্রে বলতে হয়েছে যে আমি এখানে যেই নতুন টেকনোলজি সম্পর্কে জানবো আমার পিএইচডিতে, সেটা বাংলাদেশের কী কাজে লাগবে। তো আমি সেক্ষেত্রে বলেছি যে বাংলাদেশে এই ধরনের রোগের প্রকোপ কেমন, কত মানুষ সেখানে মারা যাচ্ছে, এবং সরকারের কী ধরনের এখানে ক্ষতি হচ্ছে, মানুষের কী ধরনের ক্ষতি হচ্ছে, আর্থিক ব্যয় হচ্ছে, সব কিছু মিলিয়ে একটা গুরুতর স্বাস্থ্য সমস্যা ছিল। এবং এটাকে মোকাবেলা করার জন্য আমরা যে ধরনের চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে ব্যবহার করি সেটি সবসময় সফল হয় না। তাই এটাকে আরও যদি আমরা সমৃদ্ধ করতে পারি, আরও উন্নত করতে পারি উন্নত প্রযুক্তির মাধ্যমে, তাহলে মানুষের কষ্টটাও কমে, মানুষের রোগ মুক্তিও হয়, এবং মানুষের আর্থিক খরচটাও কমে, এবং দিন শেষে এটা মানুষের দারিদ্র্য বিমোচনেও কাজে লাগে। তো এই জিনিসগুলো গুছিয়ে আমি দেখিয়েছিলাম যে এটার ইম্প্যাক্টটা বাংলাদেশে অনেক বড় হতে পারে।
বিশেষ করে বাংলাদেশের যেই এসডিজি গোল যেগুলো আছে, অর্থাৎ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার যে বিভিন্ন গোল আছে, সেটার সাথে কিভাবে রিলেট করা যায় বা ইউনিভার্সাল হেলথ কাভারেজের সাথে কিভাবে রিলেট করা যায়, এই ধরনের বিভিন্ন ডেভেলপমেন্ট টার্মসের সাথে কিভাবে বা গোলের সাথে কিভাবে রিলেট করা যায়, সেইটুকু আমি বলার চেষ্টা করেছি। তারপর ওনারা প্রশ্ন করেন বা করেছিলেন আমাকে যে আমার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি না। এটাও হয়তো আপনার ক্ষেত্রে রিলেভেন্ট হতে পারে যে আপনি ঠিক আছে বললেন যে আপনি এইভাবে ইম্প্যাক্টটা রাখতে চান, কিন্তু সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা কি, অর্থাৎ এসে আপনি কি করবেন, এসে 1 বছরের মাথায় কি করবেন বা 2 বছরের মাথায় কি করবেন বা 5 বছরের মাথায় কি করবেন, এই ধরনের বিভিন্ন স্টেপ ওয়াইজ পরিকল্পনা জানতে চায়। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই একটু সম্যক ধারণা থাকতে হবে যে আপনার ফিল্ডে বাংলাদেশে বর্তমানে কি অবস্থা আছে এবং সেখানে আপনি ঠিক কোন কোন প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন করলে বা কোথায় কোথায় কিভাবে কাজের জন্য গেলে আপনি আসলে আপনার জ্ঞানটাকে কাজে লাগানোর জন্য একটা উপযুক্ত উপায় খুঁজে পাবেন, সে ব্যাপারে একটা ধারণা থাকা প্রয়োজন। এবং সেই অনুসারে আপনার সাবজেক্ট রিলেটেড যেভাবে বলা যায় আপনি সেভাবে বলবেন। এর বাইরেও আরও প্রশ্ন অনেক সময় করতে পারে যে আহ, আপনি হয়তো ইমেলের মাধ্যমে কমিউনিকেশন করেছেন কিনা কোনো পটেনশিয়াল সুপারভাইজারের সাথে, বা সরাসরি জিজ্ঞেস করতে পারে আপনার অফার লেটার আছে কিনা। কমনওয়েলথ স্কলারশিপের আবেদনের জন্য অফার লেটার থাকা জরুরি না, কিংবা আইএলটিএস থাকাও জরুরি না, আমার আগের ভিডিওগুলোতে বলেছি। কিন্তু এগুলো থাকলে আপনার নির্বাচিত হওয়ার সম্ভাবনাটাকে বৃদ্ধি করে। অনেক সময় আপনার যদি আইএলটিএস থাকে সেক্ষেত্রে আপনার আইএলটিএসের কপিটা দেখতে চাইতে পারে, আপনি সেটা দেখাতে পারেন, কিংবা অফার লেটার থাকলে তো খুবই ভালো, সেটাও দেখাতে পারেন। যদি না থাকে, যদি ইভেন ইমেল কমিউনিকেশনও থাকে বা এই ধরনের কোনো লেটার অফ সাপোর্টও যদি থাকে, আপনি সেটাও বলতে পারেন যে না আমি কমিউনিকেট করেছি। বা এগুলো কিছু যদি না থাকে, অন্তত এটুকু আপনাকে জানতে হবে যে আপনি কোন কোন ইউনিভার্সিটি কোন কোন সাবজেক্ট আপনার পছন্দের তালিকায় রেখেছেন এবং কেন এই ইউনিভার্সিটি এবং কেন ওই সাবজেক্টগুলোকে আপনি পছন্দের তালিকায় রেখেছেন, এবং ওই সাবজেক্টটি আদৌ বাংলাদেশের জন্য কতটুকু রিলেভেন্ট, এই সম্পর্কে আপনার একটু ধারণা নিয়ে যেতে হবে। আর এর বাইরে হয়তো আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, অর্থাৎ আপনি বাংলাদেশে এই রিলেটেড কোনো কাজ করেছেন কি না আগে, বা বাংলাদেশে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বা ব্যাকগ্রাউন্ড কী ছিল, কাদের সাথে কাজ করেছেন সেগুলো হয়তো জানতে চাইতে পারে। আপনার পাবলিকেশন আছে কিনা সেটা জানতে চাইতে পারে, এবং পাবলিকেশনগুলো এই সাবজেক্টের সাথে রিলেভেন্ট কিনা সেটিও হয়তো প্রশ্ন করতে পারে। সুতরাং এই রিলেভেন্সগুলো দেখানো, অর্থাৎ কানেক্টিং দ্য ডটস, আপনার যেই কাজগুলো করেছেন সেই কাজগুলোর মধ্যে কানেকশন কোথায়, এবং সেটার সাথে স্কলারশিপের বা আপনার এই উচ্চশিক্ষার কানেকশন কোথায়, এবং আলটিমেটলি সবগুলোর সাথে বাংলাদেশের উন্নয়নের সম্পর্কটি কোথায়, এটি যদি আপনি বোঝাতে পারেন, সেটা অবশ্যই প্রত্যেকের জন্য ভিন্ন হবে। সুতরাং আমি কীভাবে বলেছি সেটা গুরুত্বপূর্ণ না, আপনি কীভাবে বলেন সেটা গুরুত্বপূর্ণ। আপনার নিজের বক্তব্যটিকে আপনি আসলে নিজেই বলবেন এবং সেভাবেই চিন্তা করে নিয়ে যাবেন। তাই আমি পরামর্শ দেব যে এই যে কদিন সময় আছে এর মাঝে আপনারা এই জিনিসগুলো সম্পর্কে চেষ্টা করতে পারেন জানার জন্য, বিশেষ করে আপনার ফিল্ড, আপনার সাবজেক্ট এবং এর সাথে বাংলাদেশের উন্নয়নের সম্পর্ক এবং এই সাবজেক্টের রিলেভেন্স কতটুকু, আর অন্যান্য কিছু ডেভেলপমেন্ট টার্মস যেমন এসডিজি গোল, কিংবা আপনার ফিল্ডে যদি এই ধরনের কোনো গোল থাকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো লক্ষ্যমাত্রা থাকে, সেইগুলো সম্পর্কে জেনে নিতে পারেন এবং সেটার সাথে আপনার এই পড়াশোনার একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে পারেন। তো আশা করি ভাইবা ভালো হবে আপনাদের, এবং বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আশা করি এই স্কলারশিপটি নিয়ে আগামী বছর ইউকেতে আসতে পারবেন। আমি সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনারা লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।